বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু মজার গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। ঝরা পাতার মতো বইয়ের পাতা থেকে বেছে নেওয়া বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরা পাতা ইউটিউব চ্যানেল। আজকের পর্বে শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ইচ্ছাপূরণ। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য জগতের এক বিরাট অধ্যায়। তার লেখা এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সখা ও সাথী পত্রিকায় ১৩০২ বঙ্গাব্দের আশ্বিন মাসে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি বিজয়। শুরু হচ্ছে ইচ্ছাপূরণ। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সবসময় নামের মতো মানুষটি হয় না। সেজন্য সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন, আর সুশীলচন্দ্র বড় একটা শান্ত ছিল না। ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করে বেড়াতো, সেই জন্য বাপকে মাঝে মাঝে নালিশও শুনতে হতো। এই যে সুবলবাবু, আপনার ছেলেকে একটু শাসন করুন। গতকাল উঠোনে আচার রোদে দিয়েছিলাম, সব আচার দিব্যি খেয়ে এসেছে। ওই ডেপো ছেলেকে এবার বেঁধে রাখুন তো। নালিশ শুনে বাপ ছুটতেন শাসন করতে, কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারত। কাজেই কিল চর চাপড় সবসময় ঠিক জায়গায় গিয়ে পড়তো না। কিন্তু সুশীলচন্দ্র যেদিন ধরা পড়ত, সেদিন তার আর রক্ষা থাকতো না। আজ শনিবার, 2টোর সময় স্কুল ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের কিছুতেই মন চাইছিল না। তার অনেকগুলো কারণও ছিল। একে তো আজ স্কুলের ভূগোল পরীক্ষা, তার উপর আবার ওপারের বসেদের বাড়ি আজ সন্ধ্যের সময় বাজি পোড়ানো হবে। সকাল থেকেই সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছা সেখানে আজকের দিনটা সে কাটিয়ে দেয়। অনেক ভেবে শেষে স্কুলে যাওয়ার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল সুশীল। তার বাপ সুবলকে জিজ্ঞাসা করলেন, কিরে, বিছানায় পড়ে আছিস যে? আজ স্কুলে যাবি না? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না বাবা। সুবল তার মিথ্যা কথা সবই বুঝতে পারলেন। মনে মনে বললেন, দাঁড়া বাছা, তোকে আজ জব্দ করছি, বাপের সঙ্গে মশকরা। এই বলে তিনি বললেন, পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব। এখন তোর জন্য আজ লজেন্সও কিনে রেখেছিলাম, সেও আজকে কাজ নেই তোকে দিয়ে। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি, দাঁড়া। এই বলে সুশীলের ঘরে শিকল দিয়ে সুবলচন্দ্র খুব তেতো পাচন তৈরি করতে বেরিয়ে গেল। সুশীল পড়ল মহা মুশকিলে। লজেন্সে যেমন ভালোবাসে, পাচন খেতে তার তেমনি গায়ে জ্বর আসে। ওদিকে আবার বসেদের বাড়ি যাওয়ার জন্য কাল রাত থেকে তার মন ছটফট করছে। তাও বুঝি সুশীলের বন্ধ হলো। সুবলবাবু যখন একটা বড় বাটি করে পাঁচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে ধরফর করে উঠে বসল। বলল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব বাবা। বাবা বললেন, না না, সে কাজ নেই, তুই পাচন খেয়ে এখানে চুপ করে শুয়ে থাক। এই বলে তাকে জোর করে পাচন খাইয়ে ঘরের তালা লাগিয়ে দিয়ে বাইরে চলে গেলেন। সুশীল বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে কেবল মনে করতে লাগলো যে যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। সুশীলের বাবা বাইরে একলা বসে বসে ভাবতে লাগলেন যে আমার বাবা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই আমার পড়াশুনো কিছু হলো না। আহা আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতে সময় নষ্ট করব না, কেবল পড়াশুনোই করব। ইচ্ছা ঠাকুরন সেই সময়ে ঘরের বাইরে দিয়েই যাচ্ছিলেন। তিনি বাবা ও ছেলের মনের ইচ্ছা জানতে পেরে ভাবলেন, আচ্ছা, ভালো,
কিছুদিন এদের ইচ্ছে পূর্ণ করেই দেখা যাক। এই ভেবে বাপকে গিয়ে বললেন, তোমার ইচ্ছে পূরণ হবে, কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। ছেলেকে গিয়ে বললেন, কাল থেকে তুমি তোমার বাবার বয়সী হবে। এই কথা শুনে দুজনেই ভারী খুশি হয়ে উঠল। বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ঘুমোতে পারলেন না। ভোরের দিকটায় ঘুমোলেন ঠিকই, কিন্তু আজ তার কি হলো? হঠাৎ খুব ভোরে উঠে এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লেন। দেখলেন খুব ছোট হয়ে গেছেন। পড়া দাঁত সবগুলো উঠেছে, মুখের গোঁফ দাড়ি সমস্ত কোথায় মিলিয়ে গেছে, তার চিহ্ন মাত্র নেই। রাত্রে যে ধুতি আর জামা পরে শুয়েছিলেন, সকালবেলায় তা এত ঢিলা হয়ে গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। জামার গলা বুক পর্যন্ত নেমেছে। ধুতির কোচাটা এতই লুটাচ্ছে যে পা ফেলে চলাই সমস্যা হয়ে গিয়েছে। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠেই চারিদিকে দৌরাত্ম্য করে বেড়ায়, কিন্তু আজ তার ঘুম আর ভাঙে না। যখন তার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জেগে উঠল, তখন দেখল কাপড় চোপড়গুলো গায়ে কেমন এঁটে গেছে এবং ছিঁড়ে ফেটে কুটোকুটি হবার জো হয়েছে। সমস্ত শরীর যেন বেড়ে উঠেছে। কাঁচা পাকা গোফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে চুল নেই। পরিষ্কার টাক তকতক করছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না। অনেকবার তুড়ি দিয়ে উচ্চস্বরে হাই তুলল, অনেকবার এপাশ ওপাশও করল। শেষে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হয়ে উঠে পড়ল। দুজনের মনের ইচ্ছা পূর্ণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। আগেই বলেছি, সুশীলচন্দ্র মনে করত যে সে যদি তার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়ে, জলে ঝাঁপ দিয়ে, কাঁচা আম খেয়ে, পাখির বাচ্চা পেরে দেশময় ঘুরে বেড়াবে। যখন ইচ্ছা ঘরে এসে যা ইচ্ছা তাই খাবে, কেউ বারণ করবার থাকবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠে তার গাছে চড়তে ইচ্ছাই হলো না। পানা পুকুরটা দেখে তার মনে হলো, এতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে। সুবলচন্দ্র চুপচাপ করে দাওয়ায় একটা মাদুর পেতে বসে বসে ভাবতে লাগলো। একবার মনে হলো, খেলাধুলোগুলো একেবারেই ছেড়ে দেওয়াটা ভালো নয়, একবার চেষ্টা করে দেখাই যাক। কাছেই একটা আমড়া গাছ ছিল, সেটাতে উঠবার জন্য অনেক রকম চেষ্টা করলো। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতন তরতর করে চড়তে পারত, আজ বুড়ো শরীর নিয়ে ঠিক কিছুতেই গাছে উঠতে পারল না। নিচের একটা কচি ডাল ধরা মাত্রই সেটা তার শরীরের ভারে ভেঙে গেল এবং বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ে গেল। কাছে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল, তারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়তে ও পড়ে যেতে দেখে হেসে উঠল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার সেই দাওয়ায় মাদুরে এসে বসল। চাকরকে বলল, ওরে, বাজার থেকে একটা লজেন্স কিনে আন। লজেন্সের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন্স সাজানো দেখত। 2-4 পয়সা যা পেত তা দিয়েই লজেন্স কিনে খেত। মনে করত যখন বাবার মতো টাকা হবে তখন কেবল পকেট ভরে ভরে লজেন্স কিনবে আর খাবে। আজ চাকর 1 টাকার 1 রাস লজেন্স কিনে এনে দিল। তার একটা নিয়ে সে দাঁতহীন মুখের মধ্যে পুরে চুষতে লাগলো, কিন্তু বুড়োর মুখে ছেলে মানুষের লজেন্স কিছুতেই ভালো লাগলো না। একবার ভাবলো, এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেওয়া যাক। আবার তখনই মনে হলো, না, কাজ নেই, এত লজেন্স খেলে তার আবার অসুখ করবে। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কবাডি খেলছিল, আজ তারা সুশীলের খোঁজে এসে বুড়ো সুশীলকে দেখে ছুটে পালিয়ে গেল।
সুশীল ভেবেছিল বাপের মতো স্বাধীন হলে তার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরে কেবল হাডুডু শব্দে কবাডি খেলে বেড়াবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ ও নন্দকে দেখে মনে মনে বিরক্তই হয়ে উঠল। ভাবল, চুপচাপ করে বসে আছি, এখনই বুঝি ছোড়াগুলো গোলমাল বাঁধিয়ে দেবে। আগেই বলেছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে সময় নষ্ট করেছি। ছেলে বয়স ফিরে পেলে সমস্ত দিন শান্ত শিষ্ট হয়ে ঘরের দরজা বন্ধ করে বসে কেবল বই নিয়ে পড়া মুখস্থই করব আমি। এমনকি সন্ধ্যের পরে ঠাকুরমার কাছে গল্প শোনা বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈরি করব। কিন্তু ছেলে বয়স ফিরে পেয়ে সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হতে চায় না। সুশীল বিরক্ত হয়ে বলতো, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকে মুখ নিচু করে আস্তে আস্তে বলতো, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রেগে বলতো, পারবে না বই কি? স্কুলে যাবার সময় আমারও অমন ঢের পেট কামড়েছে, আমিও সব জানি, তুমি যাও স্কুলে। বাস্তবে সুশীল এত রকম উপায়ে স্কুল পালাতো এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাপের কাজ না। সুশীল জোর করে তার ছোট বাপকে স্কুলে পাঠাতে আরম্ভ করলো। স্কুলে ছুটির পরে সুবল বাড়ি এসে খুব একচোট ছুটোছুটি করে, খেলে বেড়ায় এবং তার জন্য সে অস্থির হয়ে পড়ত। কিন্তু ঠিক সেই সময়ে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়ে একখানা কীর্তিবাসের রামায়ণ নিয়ে পড়ত। সুবলের ছোটোছুটি গোলমালে তার পড়ার ব্যাঘাত ঘটত। তাই সে জোর করে সুবলকে ধরে তার সামনে বসে হাতে একখানা স্লেট দিয়ে অঙ্ক করতে দিত। অঙ্কগুলো এতটাই বড় বড় সে বেছে বেছে দিত, তার একটা অঙ্ক কষতেই তার বাবার 1 ঘন্টা চলে যেত। সন্ধেবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়োরা মিলে দাবা খেলত। সে সময়টা সুবলকে ঠান্ডা রাখবার জন্যই সুশীল একজন মাস্টারকে রেখে দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাকে পড়াতো। খাওয়ার বিষয়েও সুশীলের বড় কড়াকড়ি ছিল, কারণ তার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তার খাওয়া ভালো হজম হতো না, একটু বেশি খেলেই অম্বল হতো। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেই জন্য সে তার বাপকে কিছুতেই বেশি খেতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হয়ে আজকাল তার এমনই খিদে হয়েছে যে নুড়ি হজম করে ফেলতে পারতেন। সুশীল তাকে যতই অল্প খাইয়ে দিত, খিদের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে পড়তেন। শেষকালে রোগা হয়ে শুকিয়ে তার সর্বাঙ্গের হাড় বেরিয়ে পড়ল। সুশীল ভাবল, শক্তব্যামো হয়েছে মনে হয়, তাই কেবলই ওষুধ খাওয়াতে লাগলো। বুড়ো সুশীলেরও বড় সমস্যা হলো, সে তার আগের অভ্যেস মতোই যা করে তাই তার সহ্য হয় না। আগে সে পাড়ায় কোথাও যাত্রাগানের খবর পেলেই বাড়ি থেকে পালিয়ে রোদ হোক বৃষ্টি হোক সেখানে গিয়ে হাজির হতো। আজকের বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি হয়ে, কাশি হয়ে, গায়ে মাথায় ব্যথা হয়ে 3 সপ্তাহ বিছানায় পড়ে রইল। চিরকাল সে পুকুরে স্নান করে এসেছে, আজও তাই করতে গিয়ে হাতের গাঁট, পায়ের গাঁট ফুলে বিষম বাত এসে উপস্থিত হলো। তার চিকিৎসা করতেই 6 মাস কেটে গেল। তারপর থেকে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করতে ও সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। আগের অভ্যেস মতোই সে তক্তপোষ থেকে লাফ দিয়ে নামতে যায় আর হাড়গুলো টনটন ঝনঝন করে ওঠে। মুখের মধ্যে আস্ত পান পুড়ে হঠাৎ দেখে দাঁত নেই, পান চিবানো তার অসাধ্য। ভুলে গিয়ে চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে গিয়ে দেখে প্রায় সকল মাথাই টাক। তার বাপের বয়সী বুড়ো হয়েছে সে, এবং ভুলে আগের অভ্যেস মতোই দুষ্টুমি করে পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসিতে হঠাৎ ঠং করে ঢিল ছুঁড়ে মারত। রে হতভাগা, আমার জলের কলসিটা ভাঙলি। বুড়ো মানুষের এই ছেলে মানুষের দুষ্টুমি দেখে লোকেরা তাকে মার মার করে তাড়াতো।
সেও লজ্জায় মুখ রাখার জায়গা পেত না। সুবলচন্দ্র এক একদিন ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে। নিজেকে আগের মতো বুড়ো মনে করে যেখানে বুড়ো মানুষেরা তাস পাশা খেলতো সেখানে গিয়ে সে বসতো এবং বুড়োর মতো কথা বলতো। শুনে সকলে তাকে যা যা খেলা করে গিয়ে যা, জ্যাঠামি করতে হবে না তো বলে কান ধরে বিদায় করে দিত। হঠাৎ ভুলে মাস্টারকে গিয়ে বলতো, দাও তো তামাকটা, দাও তো খেয়ে নি একটুখানি। শুনে মাস্টার তাকে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে দিত। নাপিতকে গিয়ে বলতো, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিসনি কেন রে? নাপিত ভাবত ছেলেটি খুব ঠাট্টা করতে শিখেছে। সে উত্তর দিত, আর বছর 10 বাদে আসব বাবু। একদিন তার আগের অভ্যেস মতো তার ছেলে সুশীলকে গিয়ে মারতো। সুশীল ভারী রাগ করে বলতো, পড়াশুনো করে তোমার এই বুদ্ধি হচ্ছে? এক রত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো। অমনি চারদিক থেকে লোকজন ছুটে আসতো। কেউ কিল, কেউ চর, কেউ গালি দিতে আরম্ভ করে। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করতে লাগলো যে, আহা আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহলে বেঁচে যাই। সুশীলও প্রতিদিন হাত জোর করে বলতো, হে দেবতা, বাপের মতো আমাকেও ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াবো। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছে তাকে আর আমি সামলাতে পারি না, সর্বদা ভেবে অস্থির হয়ে উঠি। তখন ইচ্ছে ঠাকুরন এসে বললেন, কেমন, তোমাদের শখ মিটেছে? তারা দুজনে গড় হয়ে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুরন, শখ মিটেছে। আমরা যা ছিলাম আমাদের তাই করে দাও। ইচ্ছে ঠাকুরন এসে বললেন, আচ্ছা, কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো হয়ে এবং সুশীল ছেলে হয়ে জেগে উঠলেন। দুজনেরই মনে হলো যে স্বপ্ন থেকে জেগে উঠেছে। সুবল গলা ভার করে বললেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল, বাবা, আমার ব্যাকরণ বই হারিয়ে গেছে। শুনছিলেন কবিগুরুর রচনা ইচ্ছাপূরণ। গল্প পাঠে এবং সুশীল ও সুবলের ভূমিকায় আমি বিজয়, ইচ্ছা ঠাকুরন পপি, প্রতিবেশী তিথি এবং আন্দি পিসির ভূমিকায় সুস্মিতা। সমগ্র পরিচালনা পরিকল্পনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন। পোস্টার ডিজাইন চারুলিপি এবং মিউজিক ডিজাইন তরঙ্গ দ্য আলটিমেট মিউজিক। এডিটিংয়ে রয়েছে ঝরাপাতা টিম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প পেতে, নতুন নতুন কবিতা পেতে। দেখা হচ্ছে পরের সপ্তাহে। সকলকে ধন্যবাদ।